Hello everyone, welcome to Macadamia and today we are discussing another lecture of economics for engineers যেখানে আমরা পড়ছি আজকে চ্যাপ্টার নাম্বার 4 ক্যাশ ফ্লো অ্যান্ড রেট অফ রিটার্ন অ্যানালাইসিস। তো এখানে এই চ্যাপ্টারের মেইন উদ্যোগ যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস পার্ট বলতে ইকোনমিক অ্যানালাইসিস মেথডস, এটা আমাদের জানতে হবে। তো ইকোনমিক অ্যানালাইসিস কি কি মেথড হতে পারে? আমাদের হয় প্রেজেন্ট গ্রোথ অ্যানালাইসিস হয়, অ্যানুয়াল গ্রোথ অ্যানালাইসিস হয়, ফিউচার গ্রোথ অ্যানালাইসিস হয়, ইন্টারনাল রেট রিটার্ন হয়, তারপরে বেনিফিট কস্ট রেশিও হয়, এটা আমরা অলরেডি দেখেছি বেনিফিট কস্ট রেশিও। তারপরে হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস, এটা আমরা বুঝেছি ব্রেক ইভেন অ্যানালাইসিস কি, যেক্ষেত্রে আমরা আমাদের ইনভেস্ট আর রিটার্নকে আমরা কি ইকুয়াল করে দিই, ঠিক আছে? তো সেটা সেটা হয় আর কি, যেটা আমরা এখানে সবকিছু এগুলো ক্যালকুলেশন করবো। তো সর্বপ্রথম হচ্ছে প্রেজেন্ট ওর অ্যানালাইসিস। হোয়াট ইজ প্রেজেন্ট ওর অ্যানালাইসিস? এটা আরো ডিপলি আমরা পরেও পরেও করবো। আমাদের আলাদা করে একটা চ্যাপ্টার আছে প্রেজেন্ট ওর অ্যানালাইসিসের, তো সেখানে এটা আরো ভালো করে আমরা পড়বো। তো তাও প্রেজেন্ট ওর অ্যানালাইসিস বলতে কি বুঝি? এই ক্ষেত্রে all the cash flow both inflows and outflows to the equivalent value of present time এর রেসপেক্টে, মানে টাইম ইকুয়াল টু জিরো যখন আমরা ধরছি, প্রেজেন্ট টাইমের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট ভ্যালু ফর প্রেজেন্ট টাইমের রেসপেক্টে আমাদের টোটাল ক্যাশ ফ্লো কত হচ্ছে তাকে বলছি আমরা আমাদের টোটাল প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিস। এটাকে আমরা কি করছি? এই ক্ষেত্রে আমরা মিনিমাম অ্যাট্রাকটিভ রেট রিটার্ন বা মানে বা MARR কনসিডার আমরা করছি। তো এখানে কিভাবে কনসিডার করি? প্রেজেন্ট ওর্থ ইকুয়াল টু হচ্ছে সামেশন টি ইকাল টু 0 to n নেট ক্যাশ ফ্লো যেটা হচ্ছে টি টাইমে অ্যান্ড 1 + MARR টু দি পাওয়ার টি, ঠিক আছে? আর এই ক্ষেত্রে প্রেজেন্ট ওর যেটা আছে, প্রেজেন্ট ওর যদি আমার 0 বা 0 থেকে বেশি হয় সেই ক্ষেত্রে আমার অ্যাকসেপ্ট করবো, আমরা প্রজেক্ট আমরা অ্যাকসেপ্ট করতে, কারণ সেই ক্ষেত্রে আমরা ইকোনমিক্যালি এটা ভায়াবল মনে করবো। অ্যান্ড প্রেজেন্ট ওর যদি আমার 0 থেকে কম হয় সেই ক্ষেত্রে প্রজেক্টটাকে রিজেক্ট করে দাও। এখন যদি অল্টারনেটিভ প্রজেক্ট থাকে, ধর মাল্টিপল প্রজেক্ট আছে ABCD, তো সেক্ষেত্রে যার ক্ষেত্রে আমার ফিজিক্যাল ওর বেশি হবে তাকে আমরা চুজ করবো অ্যাজ আওয়ার মেথড। নেক্সট হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অফ স্ল্যাবেজ ভ্যালু। স্ল্যাবেজ ভ্যালুকে যদি আমরা প্রেজেন্ট ওতে আমরা কনসিডার করি সেই ক্ষেত্রে আমার কি হবে? স্ল্যাবেজ ভ্যালুটা কি হবে? স্ল্যাবেজ ভ্যালুটা কি জিনিস? স্ল্যাবেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু হচ্ছে দ্য এস্টিমেটেড মার্কেট ভ্যালু অফ অ্যান অ্যাসেট আফটার দ্য এন্ড অফ ইটস লাইফ টাইম। পুরো লাইফ টাইম শেষ, কোনো প্রোডাক্টের শেষ, প্রোডাক্ট শেষের পরে আমার এই অ্যাসেটের দাম কত থাকলো সেই জিনিসটাই হচ্ছে আমার স্ল্যাবেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু। এটা একটা পজিটিভ ক্যাশ ইনফ্লো, কারণ এটা বেচে দিয়ে আমরা টাকা কামাইতে পারি, এই আর কি স্ল্যাবেজ ভ্যালু। স্ল্যাবেজ ভ্যালু দিয়ে আমরা যদি প্রেজেন্ট ওর্থ ক্যালকুলেশন করি, প্রেজেন্ট ওর্থ উইথ স্ল্যাবেজ ভ্যালু দ্যাট উইল বি আমার কি হচ্ছে, এই যে প্রেজেন্ট প্রেজেন্ট এটা হচ্ছে আমাদের পুরো প্রেজেন্ট ওর্থ, এবং তার সাথে আমাদের স্ল্যাবেজ ভ্যালুটাকে আমাকে অ্যাড করতে হবে। এটাই হচ্ছে সিম্পলি আমাদের ইকুয়েশন। তোমরা দেখে নিবে জিনিসটা। নেক্সট একটা প্রেজেন্ট ভ্যালু স্ল্যাবেজ ভ্যালু সহকারে প্রেজেন্ট ওর্থ ক্যালকুলেশন একটা এখানে কোশ্চেন দেওয়া আছে, যে একটা 80,000 দিয়ে একটা মেশিনের দাম পড়লো। সেই মেশিনটা আমার 5 বছর চললো, মেশিনটা আমাকে অ্যানুয়ালি 25,000 করে ইনকাম দিল, অ্যান্ড তার স্ল্যাবেজ ভ্যালু আমি 10,000 পাইলাম। তার MARR যেটা ছিল, মানে হচ্ছে আমার মিনিমাম অ্যানুয়াল রিটার্ন রেট, যেটা আছে রেট অফ রিটার্ন, সেটা সেটা ছিল আমার হচ্ছে MARR, সেটা 12%। তাহলে আমাদের স্ল্যাবেজ ভ্যালু সহকারে ফিজিক্যাল ওর্থ কত হবে? সিম্পলি ফর্মুলা লাগাও, -P, দ্যাট ইজ মানে -80,000, প্লাস হচ্ছে এ ইন্টু P/A/IN, এটা সিম্পলি আমাদের হচ্ছে P/A, যে P/A চলে আসলো, মানে সিম্পলি এখানে কোন ফর্মুলা লাগবে? P/A এর ফর্মুলা লাগবে। তো হোয়াট ইজ দ্য P/A এর ফর্মুলা? আমরা অলরেডি পড়েছি, এটা হলো সিম্পলি আমাদের এই ফর্মুলাটা আসবে, দ্যাট ইজ A ইন্টু P/A আসবে, মানে A ইন্টু আসছে, দ্যাট ইজ P/A এর ফর্মুলা, দ্যাট ইজ হচ্ছে 1 + I⁻n -1 বাই হচ্ছে I 1 + I⁻n। কারণ কি? এ আর পির মধ্যে সম্পর্ক মানে ম্যাজিক্যাল নাম্বারের সাথে নিচে, ম্যাজিক্যাল ফাংশনের সাথে নিচে 1 + I⁻n অ্যাড হবে, ব্যাস এটুকুই। তারপরে কি আছে দেখো, পি আর এফ মানে কি? প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু, তাহলে সিম্পলি এখানে 1/1 আসবে, মানে প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু আছে, তো সেই ক্ষেত্রে 1/1 + I⁻n আসবে। তো এইটা হলো ফর্মুলা হবে, ঠিক আছে? সিম্পলি কারণ এখানে আমি প্রেজেন্ট ভ্যালুটা ফিউচার ভ্যালুতে করছি, তো এটা আমার কাছে আসবে। তো নেক্সট হলো এই ক্ষেত্রে পিডব্লিউ বড় এসেছে, কারণ এখানে ক্যালকুলেশন করার পরে এখানে 15,000 সামথিং আসে প্লাসে, তো সেই ক্ষেত্রে আমার প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করে নেব। নেক্সট হচ্ছে আমাদের এটা এটা গেল ফিজিক্যাল ওর্থ অ্যানালাইসিস গেল। নেক্সট হচ্ছে আমাদের অ্যানুয়াল ওর্থ অ্যানালাইসিস। কি করি, বা এটাকে আরেক রকম বলে ইউনিফর্ম অ্যানুয়াল ওর্থ অ্যানালাইসিস, ইকুইভেনশনাল ইকুইভ্যালেন্ট। তো এটা এই ক্ষেত্রে আমরা কি করি? এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ওর্থ যেটা আমরা ক্যালকুলেশন করলাম, প্রেজেন্ট অর্থের সাথে আমরা
অ্যানুয়াল এপি বাই এপি, এ বাই পি আইএন, এটাকেও আমরা কনসিডার করি। তো এ বাই পি আইএন কি হবে, এ বাই পি, তাহলে এ বাই পি এটাকে আমরা কনসিডার করছি। তাহলে এ বার করো পি রেসপেক্টে, তাহলে সিম্পলি উপরে আই হবে, তাহলে আই 1 + i⁴ বাই হচ্ছে 1 + i⁴ and -1, এটা হবে হচ্ছে এ বাই পি আইএন, ঠিক আছে। এরপর তাহলে এটাকে যদি আমি কনসিডারেশন আনি, এটা যদি আমি এ বাই পি যদি সব জায়গায় গুণ করি, তাহলে এখানে পি/এ, এখানে এ বাই পি, তাহলে এখানে শুধুমাত্র 25,000 করে থাকবে, এখানে কিছু নাই, তাহলে এখানে এটা থাকবে, এখানে পি/এফ আছে আর এখানে এ বাই পি আছে, পি কাটা যাবে, এ/এফ চলে আসবে। তো এইভাবে এটা কনসিডার আসবে যে মাইনাস 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 পি এ বাই পি আই এন, আর হচ্ছে এখানে এ, কারণ ওখানে পি/আর এ বাই পি কেটে গেল, আর এস বির সাথে বা স্ল্যাবেজ ভ্যালুর সাথে এ/এফ চলে আসবে। এটা এটাই হবে আমার হচ্ছে অ্যানুয়াল ওর্থ এর ফর্মুলা। এই অ্যানুয়াল ওর্থ এর ক্ষেত্রে ডিভিশন ক্রাইটেরিয়া হবে অ্যানুয়াল জিরো বা জিরো থেকে বেশি হতে হবে। নেক্সট হচ্ছে আমাদের ক্যাপিটাল রিকভারি কস্ট বা সিআর, ক্যাপিটাল রিকভারি কস্ট। তো ক্যাপিটাল রিকভারি কস্ট সিম্পলি কি হয়, এটা আমরা অলরেডি দেখেছি ক্যাপিটাল রিকভারি, এটা আমরা এটা সিম্পলি আমরা এ বাই পি বলা হয় ক্যাপিটাল রিকভারি, ঠিক আছে। ক্যাপিটাল রিকভারি এ/পি বলা হয়, সেটা সিম্পলি এখানে স্ল্যাবেজ ভ্যালু যদি কনসিডার করছি, তো এখানে আমার স্ল্যাবেজ ভ্যালু যেটা আছে স্ল্যাবেজ ভ্যালুটাকেই বাদ দিতে হবে সিম্পলি, ঠিক আছে। সেটা দিলেই আমরা এখানে পেয়ে যাবো। এবারে অ্যানুয়াল ওর্থ অ্যানালাইসিস, এখানে একটা কোশ্চেন আছে, তোমরা এটা দেখে নিবে। নেক্সট হচ্ছে অ্যানালাইসিস পিরিয়ড। তো হোয়াট ইজ অ্যানালাইসিস পিরিয়ড? ডিফারেন্ট লাইফস। তো কম্পেয়ারিং অল্টারনেটিভ উইথ ডিফারেন্ট লাইফস, অ্যানালাইসিস প্রডিউস দ্য স্ট্যান্ডার্ডাইজড ফর্ম। এটা হচ্ছে অ্যানালাইসিস পিরিয়ড বলছি আমরা। যেমন হচ্ছে এখানে ইকুয়াল লাইফস, ধরো আমার লাইফ ইকুয়াল আছে, আলাদা আলাদা অল্টারনেটিভ আছে, তারা সব ইকুয়াল লাইফ স্প্যান, তো সেই ক্ষেত্রে ডাইরেক্টলি আমরা কম্পেয়ার করতে পারি। বাট সে যে ক্ষেত্রে আমার ডিফারেন্ট লাইফস্টাইল চলে আসবে, ধরো একটা একটা ওয়েতে আমার 3 বছর লাইফ টাইম হয়, আরেকটাতে 5 বছর লাইফ টাইম হয়, সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেই ক্ষেত্রে আমরা এলসিএম নিবো, মানে ধরো 3 আর 5 যদি থাকে, তাহলে 3 × 5 = 15, 15 বছর হিসেবে কনসিডার করতে হবে আমাকে। এবার ডিফারেন্ট লাইফের ক্ষেত্রে যদি আমরা অ্যানুয়াল অ্যানালাইসিস করি, সেই ক্ষেত্রে আমার কোনো এলসিএম এর দরকার নেই। প্রেজেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার এলসিএম এর দরকার আছে, অ্যানুয়ালের ক্ষেত্রে এলসিএম এর দরকার নাই, কারণ সেই ক্ষেত্রে সবার নিজের নিজের ওন লাইফ নিয়ে অ্যানুয়াল ক্যালকুলেশন হবে, তো সেই ক্ষেত্রে আমার দরকার নেই। ডিফারেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে যদি ফিজিক্যাল অ্যানালাইসিস করি, সেই ক্ষেত্রে আমাকে এলসিএম নিয়ে চলতে হবে। নেক্সট হলো ইনফাইনাইট অ্যানালাইসিস যদি করি ইনফাইনাইট পিরিয়ডের জন্য, সেই ক্ষেত্রে আমার ক্যাপিটালাইজড কস্ট যেটা আছে সেটা কনসিডার করবো আমরা CC = P+A/I, ঠিক আছে। এবার ইনফাইনাইট টাইপের জন্য এটা কেন হয়, এটা 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 হয় বিকজ অফ হচ্ছে A/T টার্ম যেটা আছে সেটা রিপ্রেজেন্ট করে ফিজিক্যাল লোড পারপেন্ডিকুলার অ্যানুয়াল পেমেন্টকে, এন্ড অ্যাট দ্য ইন্টারেস্ট রেট আই, সেটা আমাকে রিপ্রেজেন্ট করে। নেক্সট হচ্ছে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR। ইন্টারনাল রেট অফ রিটার্ন বলতে আমরা কি বুঝি, ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে আমার ডিসকাউন্ট রেট, একটা ডিসকাউন্ট রেট অফ যেটা I* at which the net present value NPW, নেট প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ফ্লো ইকুয়াল জিরো। যেখানে অল ক্যাশ ফ্লো ইকুয়াল টু জিরো হয় বা নেট প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ভ্যালু জিরো হয়, তাকে আমরা বলছি, এই ডিসকাউন্ট রেটটাকে আমরা বলছি হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো ইন্টারনাল রেট অফ রিটার্নের মধ্যে এই যেটা হচ্ছে আমার নেট প্রেজেন্ট ভ্যালু আছে, সেটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন T = 0 to the power n CF/1 + T তাহলে এটা কি বলছে, ইকুয়াল টু জিরো হতে হবে, ইকুয়াল টু জিরো হতে হবে, দিস ইজ দ্য কন্ডিশন, ঠিক আছে। তা এবার অর ইকুইভ্যালেন্টলি আমরা এটা বলতে পারি, এই I* যদি এমন একটা রেটে আমরা রিটার্ন পাচ্ছি যে আমার বেনিফিট আর কস্ট সেম হয়, যে পরিমাণ কস্ট আমার হয়েছে তত পরিমাণে বেনিফিট পাচ্ছি, মানে আলটিমেটলি আমার কোনো প্রফিট হচ্ছে না, বা বলতে পারি প্রফিট ইকাল টু জিরো। আর এই প্রফিট কোনটা, প্রফিটই হচ্ছে আমাদের এই নেট প্রেজেন্ট ভ্যালু, বুঝতে পারছো। তো এটাই হলো, যেখানে প্রেজেন্ট ওর্থ অফ বেনিফিট প্রেজেন্ট ওর্থ ইকুয়াল টু কস্ট প্রেজেন্ট ওর্থ আমার হয়ে যাচ্ছে। এবার এই ক্ষেত্রে আমরা কি করবো, এই ক্ষেত্রে আমার যদি ডিসকাউন্ট রেটটা আমার MARR যেটা আছে মিনিমাম অ্যানুয়াল রিটার্ন রেটের থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে আমার প্রজেক্টটা ভালো। আর যদি মিনিমাম অ্যানুয়াল রিটার্ন রেটের থেকে কম হয়, সেই ক্ষেত্রে প্রজেক্টটা আমার ঠিক না, সেটা গন্ডগোল আছে, এই আর কি। এবারে রিটার্ন রেট আমার ক্যালকুলেশন কিভাবে করবো, রিটার্ন রেট ক্যালকুলেশন সিম্পল টেকনিক আছে। সবার আগে নেট প্রোডাক্ট ওর্থটা বার করো, নেট প্রোডাক্ট ওর্থটা বার করো বা প্রোডাক্ট ভ্যালুটা বার করো, যেটা আমার ফাংশন অফ আই হবে, আই মানে হচ্ছে ইন্টারেস্ট। দেন তারপরে কি করো, সেই ইন্টারেস্ট রেটটা আমার বিভিন্ন ইন্টারেস্ট রেট চুজ করো, মানে বিভিন্ন রকম ইন্টারেস্ট রেট যেটা আছে, এবং সেই ক্ষেত্রে দেখো কোন ক্ষেত্রে আমার কোন ক্ষেত্রে এমন এমন ইন্টারেস্ট রেট চুজ করো, একটা হচ্ছে I1 চুজ করো, একটা I2 চুজ করো, যেই ক্ষেত্রে আমার এই নেট ফিজিক্যাল লোডটা এক সময় জিরো থেকে বেশি আসবে, আরেক সময় জিরো থেকে কম আসবে, এবং তার মাঝামাঝি কোথাও একটা নিশ্চয়ই জিরো আসবে।
কারণ কোথাও একটা পজিটিভ হচ্ছে, কোথাও একটা নেগেটিভ হচ্ছে, পজিটিভ নেগেটিভ মাঝ মাঝ বরাবর একটা জিরো থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা লিনিয়ার ইন্টারপোলেশন বার করবো, মানে লিনিয়ার ইন্টারপোলেশন বার করলেই আমরা পেয়ে যাবো। তো এই ধরো একটা এখানে এক্সাম্পল দেওয়া আছে, 50,000 টাকা ধরো ইনভেস্টমেন্ট বলা আছে, আমরা পার ইয়ার হচ্ছে ধরো এই যে 15,000 টাকা পার ইয়ার দিচ্ছি 5 বছরের জন্য। অ্যান্ড জিরো আমার হচ্ছে জিরো স্ল্যাবে ছিল, কোনো স্ল্যাবে ছিল নেই আমার এখানে, মানে সে লাইফ টাইম শেষ মানে প্রোডাক্ট শেষ। আর মিনিমাম অ্যানুয়াল রিটার্ন রেট কত আছে, 12%। তাহলে আমার আইআর কত হবে, ঠিক আছে, আমার হচ্ছে ইন্টারনাল রিটার্ন রেট কত হবে, আইআর আমি ভুলে গেছিলাম, আইআর কত হবে। তো সেই ক্ষেত্রে আমি এমন এমন পার্সেন্টেজ নিয়ে নিব যাতে আমার এই এনপিডাব্লিউ মানে হচ্ছে আমার নেট প্রোডাক্ট ভ্যালু বা নেট প্রোডাক্ট ওর্থ যেটা আছে সেটা আমার একসময় পজিটিভ হয়, একসময় নেগেটিভ হবে। তো আমি এটা এটা দেখলাম যে 15%-এ আমার এটা প্লাস 20 আসছে, অ্যান্ড 16%-এ এটা মাইনাস 190 আসছে। ঠিক আছে, এটা আমি কিভাবে পাবো এই 15 আর 16? এটা হয় আমাকে কোশ্চেনে টেবিল, ইন্টারেস্ট টেবিল দেওয়া থাকবে, অথবা আমাকে বসে বসে ক্যালকুলেট করতে হবে 1% থেকে শুরু করে। ঠিক আছে, তো এই দুইটা মেথড হতে পারে। এবার এটা দেখলাম, তাহলে 15% আর 16% পাইলাম, I1 আর I2 পাই গেলাম। I1 I2 রেসপেক্টে আমরা আমাদের ফর্মুলা লাগাবো, ইন্টারপোলেশন লাগাবো। তাহলে দেখতে হচ্ছে 14 15.24% পার্সেন্টে আমরা কি দেখবো, আমরা আমাদের বেনিফিট ইকাল টু কস্ট দেখবো। তাহলে আমাদের মিনিমাম অ্যানুয়াল রিটার্ন রেট কত আছে, 12। তাহলে এটা কি বেশি আছে না কম? তাহলে বেশি বেশি পাচ্ছি আমরা, দ্যাট মিনস আমরা প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করতে পারবো। এই হলো ব্যাপার। নেক্সট হচ্ছে আমাদের ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস। ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস বলতে কি বুঝি? ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস মানে সেই ক্ষেত্রে আমরা টু মিউচুয়ালি এক্সক্লুসিভ অল্টারনেটিভ ইউজিং আইআরআর, মানে হচ্ছে ইন্টারনাল রিটার্ন রেট, উই ক্যান নট সিম্পলি চুজ দ্য অল্টারনেটিভ হায়ার আইআরআর। ঠিক আছে, ধরো এমন 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 কিছু আছে মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে তার একে অপরের সাথে কোনো রিলেশন নেই, তার ইন্টারনাল রিটার্ন রেট আমি কেমন করে বুঝবো? ইন্টারনাল রিটার্ন রেট আমি বুঝবো না। তো সেই ক্ষেত্রে আমাকে ইনক্রিমেন্টাল রিটার্ন রেট দিয়ে ভাবতে হবে, মানে আমার ডিফারেন্স ক্যাশ ফ্লো দিয়ে আমাকে বিবেচনা করতে হবে। তাহলে কি স্টেপ ফর ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস, এই ক্ষেত্রে কি করতে হবে? সর্বপ্রথমে আমাদের ইনক্রিমেন্টাল কস্টটা বার করতে হবে, মানে লোয়ার কস্ট ইকাল টু লোয়ার অল্টারনেটিভ কস্ট আর হায়ার অল্টারনেটিভ কস্টের দেখতে হবে কোনটা লোয়ার কোনটা হায়ার কস্টের বেসিসে। তারপর ইচ অল্টারনেটিভ ইন্ডিভিজুয়ালি জাস্টিফাইড করতে হবে, ইন্ডিভিজুয়ালি তাদের ইন্টারনাল যেটা রিটার্ন রেট আছে সেটা জাস্টিফাইড কিনা, সেটা এএমআর থেকে কম কিনা। যদি অলরেডি ইন্টারনালি জাস্টিফাইড না হয়, তাহলে আমরা কেন আবার ইসে যাবো, যেটা জাস্টিফাইড না সেটা বাদ দিয়ে দিব, তাই তো? যেটা জাস্টিফাইড দুটি বাদ দিয়ে দিব, এরকম আর কি। দেন হচ্ছে ক্যালকুলেট আমার ইন্টারনাল ক্যাশ ফ্লো ব্যবহার করতে হবে। ইন্টারনাল ক্যাশ ফ্লো মানে কি, যেটার সাথে বেশি বেশি ক্যাশ হচ্ছে, ক্যাশ ফ্লো বি, কারণ বি হচ্ছে আমার হায়ার কস্ট, তার থেকে আমরা লোয়ার কস্টটা বাদ দিয়ে দিব। সেটা ক্যাশ ফ্লো ডিফারেন্স হলো, ক্যাশ ফ্লো ডিফারেন্স পেয়ে গেলাম। এবার আমরা ইনক্রিমেন্টাল যে আর আর আছে, সরি আমার ইন্টারনাল যে রিটার্ন রেট আছে তার ডিফারেন্স বার করবো, মানে এর এর I1 আর I2 এদের ডিফারেন্স আছে সেটা বার করবো। বার করলাম, এবার এই আমার ক্যাশ ফ্লো ডিফারেন্স আর হলো রিটার্ন রেটের ডিফারেন্স, এই দুটো ডিফারেন্সের ডিফারেন্স দিয়ে আমরা আমাদের নেট ফিজিক্যাল লোড বারটা বার করবো। ঠিক আছে, বুঝতে পারলে? তো এবার এখানে ডিসিশন কিভাবে নেবো? এই যে আমরা পাইলাম, মানে আমাদের এই ইনক্রিমেন্টাল আইআরআর পাইলাম যেটা আমরা, এটা যদি আমার মিনিমাম অ্যানুয়াল রিটার্ন রেট থেকে বড় বা ইকুয়াল হয়, সেই ক্ষেত্রে আমরা বি চুজ করব। আর যদি কম হয় সেক্ষেত্রে আমরা এ চুজ করবো, কারণ সেক্ষেত্রে এক্সট্রা ইনভেস্টমেন্ট আমার জাস্টিফাইড না, কারণ এক্সট্রা কস্ট আমার দেওয়া উচিত না। এই আর কি। তো এখানে এরকম সেম সেম একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা খুবই ইজি এক্সাম্পল, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা দেখে নিবে। এবার হচ্ছে আমরা কিভাবে আমরা বেস্ট অল্টারনেটিভ আমরা অ্যানালাইসিস মেথড চুজ করবো, কোন ক্ষেত্রে আমরা কোন অ্যানালাইসিস মেথড চুজ করবো। কারণ আমাদের তো অনেক অনেক অ্যানালাইসিস মেথড হয়ে গেল, ফিজিক্যাল ওর্থ অ্যানালাইসিস হয়ে গেল, অ্যানুয়াল ওর্থ অ্যানালাইসিস হয়ে গেল, ফিউচার ওর্থ অ্যানালাইসিস হয়ে গেল, ইনক্রিমেন্টাল রিটার্ন রেট বার করা হয়ে গেল, তারপরে ইনক্রিমেন্টাল হয়ে গেল আইআরআর। তারপরে আরেকটা মেথড আমরা আগে দেখলাম যে বেনিফিট কস্ট রেশিও যেটা আছে সেটা। তারপরে আরেকটা হয় হচ্ছে পে ব্যাক পিরিয়ড একটা হয়। তো কোনটা কখন ইউজ করবো? যখন প্রেজেন্ট ওর্থ আমরা কখন ইউজ করবো? যখন যখন জেনারেলি আমাদের কি হবে, সেম লাইফ থাকবে, লাইফ টাইম যেটা আছে দুটো প্রোডাক্টের সেম লাইফ টাইম আছে। তো সেইখানে ডাইরেক্ট প্রেজেন্ট ওয়ার্থ বার করো, ঝামেলা শেষ। বা যেখানে দেখলো ডিফারেন্ট লাইফ আছে, তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের এলসিএম করতে হবে।
সেক্ষেত্রে আমাদের এই ডিফারেন্ট টাইপের ক্ষেত্রে ইউজ করা খুব ভালো বিষয়। নেক্সট ফিজিক্যাল ও ফিউচার ওথ কখন করবো? ফিউচার ওথ তখন করো যখন টার্মিনাল ভ্যালু কম কম কম্পারিজন করতে হবে। যখন টার্মিনাল ভ্যালু কম্পারিজন করতে হবে তখন ফিউচার ওথ করো। যখন আমাদের পার্সেন্টেজে রিটার্ন দিতে হবে, মানে পার্সেন্টেজ রিটার্ন আমাদের দরকার আমাদের ক্যালকুলেশনে, তখন আমাদের ইনক্রিমেন্টাল আইআরআর করো। ঠিক আছে। যখন আমাদের পাবলিক সেক্টরের কোনো প্রজেক্ট আছে, সেই ক্ষেত্রে দেখো কতটা কস্টের বেসিসে বেনিফিট কতটা হচ্ছে, সেই রেশিওটা ক্যালকুলেট করো ফর পাবলিক সেক্টর প্রজেক্ট। অ্যান্ড যখন প্রিমিনারি স্ক্রিনিং দরকার আছে, সেই ক্ষেত্রে পে ব্যাক পিরিয়ড নিয়ে আলোচনা করো। ঠিক আছে। এবারে ফিউচার ওথ অ্যানালাইসিস নিয়ে আমরা আলোচনা করবো। ফিউচার ওথ অ্যানালাইসিস সিম্পলি হলো প্রেজেন্ট ওথের সাথে আমরা ওই এফ বাই পি গুণ করে দেবো, ব্যাস আমাদের মামলা শেষ। এটাতে ভাবার কিছু নাই, এটা আমাদের ফিউচার ওথ ইসে বা মামলা শেষ। মেইন কথা হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট ফ্যালু অফ এর দা ফিউচার, একটা ফিউচারের কোনো একটা পয়েন্টে ভ্যালু ভাবে। ঠিক আছে, এটা ফর্মুলা দেখে নিলাম, মামলা শেষ। ঠিক আছে। নেক্সট হলো বেনিফিট কস্ট রেশিও, এটা আমরা আগেও পড়ছি, তাই এখানে আরেকবার আছে যে আমাদের ফিজিক্যাল ওর্থ অফ বেনিফিটস বাই হচ্ছে ফিজিক্যাল ওর্থ অফ কস্ট, এই দুটো রেশিওকে আমরা বেনিফিট কস্ট রেশিও বলি। বেনিফিট কস্ট রেশিও যদি গ্রেটার ইকুয়াল টু 1 হয়, সেই ক্ষেত্রে বহুত বেনিফিট আছে, মানে বেনিফিট আমার কস্টের থেকে বেশি পড়তেছে, আমার প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করবো। এবার যদি বেনিফিট কস্ট রেশিও যদি 1 এর থেকে কম হয়, তাহলে কস্টের রেসপেক্টে বেনিফিট কম আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে রিজেক্ট করে দিব। তো এগুলো ব্যাপার। এবার একটা হয় মডিফাইড বিসিআর বা মডিফাইড বেনিফিট কস্ট রেশিও, সেটা কি বলে? মডিফাইড বেনিফিট কস্ট রেশিওতে আমরা এখানে অপারেশন এন্ড মেইনটেনেন্স কস্টটাকেও অ্যাড করি। তাহলে আমাদের যে বেনিফিট আছে, বেনিফিট থেকে অপারেশন কস্ট, মেইনটেনেন্স কস্ট এটা বাদ যাবে, বাদ দিয়ে আমাদের বাকি বাকি মামলা মানি হবে। ঠিক আছে, এটাই আর কি। নেক্সট হলো ইনক্রিমেন্টাল বিসিআর। ইনক্রিমেন্টাল বিসিআর কি হয়, সেই ক্ষেত্রে আমরা কম্পেয়ারিং অল্টারনেটিভ, এই অল্টারনেটিভ কম্পেয়ার করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করছি, দুইটা আমার কাছে অল্টারনেটিভ আছে, হ্যাঁ দুইটা অল্টারনেটিভে আমরা বেনিফিটের ডিফারেন্স নিব, কস্টের ডিফারেন্স নিব, ডিফারেন্সে তার রেশিও বার করবো। মানে এই ক্ষেত্রে ইনক্রিমেন্টাল বা ডিফারেন্সিয়াল বিসিআর আমার কাছে হচ্ছে, এই ডিফারেন্সিয়াল বিসিআর আমার কাছে পাবো। এক্ষেত্রে এই ক্ষেত্রে যদি বিসিআরটা বড় হয়, ডিফারেন্সিয়াল বিসিআর যদি বড় হয়, সেই ক্ষেত্রে আমরা হায়ার কস্ট যেটাতে আছে, যেটা আমরা বেশি কস্ট আমি অ্যাপ্লাই করেছি, সেটা আমি সিলেক্ট করবো। দেখুন এখানে একটা আমার জেনারেলি এই বিসিআর যে বেনিফিট কস্টের রেশিও যেটা আছে, জেনারেলি এটা পাবলিক সেক্টরের যে প্রজেক্ট থাকে, লাইক গভর্নমেন্টাল প্রজেক্ট। গভর্নমেন্ট কি হবে, গভর্নমেন্ট ভাবে যে পাবলিকের সুবিধা হচ্ছে কিনা, আমার পয়সা খরচ হোক বা পাবলিকের সুবিধা হচ্ছে কিনা। মানে এখনকার গভর্নমেন্ট না ভাবতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি আইডিয়ালি গভর্নমেন্টে ভাবা উচিত যে পাবলিকের সুবিধা হচ্ছে কিনা, খরচা হোক বাট পাবলিকের সুবিধা হচ্ছে কিনা, সেটা ভাবা, বেনিফিটটাকে আগে আগে রাখি। এটাই হচ্ছে সিম্পলি আমাদের বেনিফিট কস্ট রেশিওর মেইন অবজেক্টিভ ছিল। যেমন একটা ফ্লাড কন্ট্রোল প্রজেক্ট করছি, মানে ফ্লাড যেন কন্ট্রোল হয়, সেই ক্ষেত্রে আমার 5 লাখ টাকা ধরো আমি লাগাবো বিল্ড করার জন্য, এবং সেই ক্ষেত্রে আমার মেনটেনেন্স যেটা আছে, মেনটেন করার জন্য আমার 10,000 টাকা প্রত্যেক বছর মেনটেন করার জন্য লাগবে। আর অ্যানুয়াল বেনিফিট যেটা আছে, বেনিফিট মোটামুটি 1 লাখ, বছরে 1 লাখ টাকার বেনিফিট হবে, মানে 1 লাখ টাকা বাঁচবে, সেভিংস হবে, লোকজনের যান সম্পত্তি বাঁচবে, 1 লাখ টাকার বেনিফিট আছে। মানে আমি টাকা হিসেবে হিসাব করতে 1 লাখ টাকা আমার বছরে বেনিফিট আছে, এবং এটা 20 বছর পর্যন্ত এই আমার প্রজেক্টটা চলবে। ঠিক আছে। এন্ড আমার মিনিমাম অ্যানুয়াল রিটার্ন রেট আমার 8% আছে। তাহলে আমার এই প্রজেক্ট আমার জাস্টিফাইড কি জাস্টিফাইড না সেটা বার করবো, মানে প্রজেক্ট আমার নেওয়া উচিত কি নেওয়া উচিত না। তাহলে সিম্পলি কি করবো, আমাদের ফিজিক্যাল ওর্থ কস্ট বার করতে হবে, ফিজিক্যাল ওর্থ বেনিফিট বার করতে হবে। ফিজিক্যাল ওর্থ কস্ট কত হবে, ইনস্টলেশন কস্ট প্লাস প্রত্যেক বছর মেইনটেনেন্স কস্ট। তাহলে ফিজিক্যাল ওর্থ ডাইরেক্ট ওয়ান টাইম কস্ট, সেই ক্ষেত্রে কোনো আমার পার্সেন্টেজের ব্যাপার নেই, ওয়ান টাইম কস্ট 5 লাখ টাকা। নেক্সট হলো প্রত্যেক বছরে আমার 10,000 করে লাগতেছে, এবার প্রত্যেক বছরে লাগতেছে কত পার্সেন্টে, 8% মিনিমাম অ্যানুয়াল রিটার্ন রেট রাখতেছে। তো সেই ক্ষেত্রে পি বাই এ 8%, 20 এইভাবে লাগবে ইকুয়েশন। আলটিমেটলি আমরা পাবো হচ্ছে 5,98,180। তাহলে 20 বছরে 5,58,180 টাকা আমাদের টোটাল খরচা হবে এই প্রজেক্টে। এবার তাহলে বেনিফিট কত হয় পাবলিকের, তাহলে 20 বছর ধরে প্রত্যেক বছর আমার 1 লাখ টাকা সুযোগ সুবিধা পাবে লোকজন। তাহলে প্রত্যেক বছর যদি 1 লাখ টাকা সুযোগ সুবিধা পায়, অ্যান্ড আমার মিনিমাম অ্যানুয়াল রিটার্ন যদি 8% হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার তাহলে বোঝা যাচ্ছে যে 9,81,800 টাকার আমার বেনিফিট হবে। তাহলে আমার খরচা যদি 1 লাখ টাকা আর 5,98,000 হয়, আর 9 লাখ আমার সুবিধা হয়, মানে এই ক্ষেত্রে আমরা আমাদের রেশিও কত হচ্ছে, 1.64 হচ্ছে। তাহলে গ্রেটার দেন 1 হচ্ছে, দ্যাট মিনস আমরা সেই প্রজেক্টটা জাস্টিফাইড, বেনিফিট অনেক বেশি আছে কষ্টের থেকে। গেল। নেক্সট হচ্ছে আমাদের সেন্সিটিভিটি অ্যান্ড হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস। তো সেন্সিটিভিটি অ্যান্ড ব্রেক ইভেন অ্যানালাইসিস কি বলে, সেন্সিটিভিটি অ্যানালাইসিস এক্সামিনস দ্য হাউ দ্য আউটপুটটা আমার ইকোনমিক্যাল চেঞ্জেস এর উপরে কিভাবে রেসপন্স দেয়। যে কোনো একটা প্যারামিটার যদি আমি চেঞ্জ করে দিই, লাইক কোনো কস্ট
ইনিশিয়ালি কস্ট এত ছিল, পরে ইনিশিয়ালি কস্ট চেঞ্জ করে দিলাম। কস্ট চেঞ্জ করে দেওয়ার জন্য আমার পুরো অ্যানালাইসিসের উপর কি হ্যাম্পার হচ্ছে, আমার অ্যানালাইসিস ইকোনমি অ্যানালাইসিসটা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটাকে আমরা বলছি সেন্সিটিভিটি। তো এই চেঞ্জটা যত কম হবে, সেন্সিটিভিটি যত কম হবে তত ভালো। হাউ সেন্সিটিভ ইজ আওয়ার ডিসিশন টু আনসার্টেন ইনপুট। আনসার্টেন দেখালো কোনো কারণে আমার ইন্টারেস্ট বেড়ে গেল, ইনফ্লেশনের এফেক্ট এসে গেল, তো সেই ক্ষেত্রে আমার প্রজেক্টটা কতটা সেন্সিটিভ প্রজেক্ট সেটা বার করা। তো এই সেন্সিটিভ অ্যানালাইসিস খুব দরকার, যে আমার আনসার্টেনিটির উপরে কিভাবে রেসপন্স করে আমার প্রজেক্ট, সেটা একটা দেখার জন্য। তো আইডেন্টিফাই দ্য কি প্যারামিটার্স, যে কি প্যারামিটার গুলো আনসার্টেন, যে চেঞ্জ হতে পারে, সেগুলো আইডেন্টিফাই করো কোন প্যারামিটার চেঞ্জ হতে পারে। এস্টাবলিশ দ্য বেস কস্ট ভ্যালুস ফর দ্য প্যারামিটার, মানে বেস কেস ভ্যালু কোন, মানে বেস কেস ভ্যালু কি কি আছে, ভ্যালু গুলো ভাবো। তারপর তার ভ্যালু গুলো ভার করো, তার আনসার্টেনিটি অ্যাপ্লাই করো, ঠিক আছে, প্যারামিটার বার করো। এটা আমার বেস ভ্যালু, তার রেসপেক্টেড 10% এদিক ওদিক হতে পারে, 20% এদিক ওদিক হতে পারে, 30% এদিক ওদিক হতে পারে, তো এই কতটা এদিক ওদিক হতে পারে সেটা পাবো। তারপরে সেটা নেট 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 প্রোডাক্ট প্রেজেন্ট ওর যেটা আছে সেটা বার করো প্রত্যেকটা ভেরিয়েন্সের জন্য, যে যেটা 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 হতে পারে। 10% আমরা এখানে অনেকগুলো ভ্যালু পাবো, সেই প্রত্যেকটা ভ্যালুর জন্য দেখো আমার নেট প্রেজেন্ট ওর কত আসছে। নেট প্রেজেন্ট আনার পরে তারপরে স্পাইডার ডায়াগ্রাম তৈরি করো বা টর্নেডো ডায়াগ্রাম তৈরি করো, একটা সেন্সিটিভিটি গ্রাফ তৈরি করো। এবং যেটা মোস্ট সেন্সিটিভ প্যারামিটার আছে সেটাকে বাদ দাও, সেটা আমরা করবো না। মোস্ট সেন্সিটিভ প্যারামিটারকে বার করো, যে এই গেল এই গেল এই গেল। সব থেকে সেন্সিটিভ কোনটা হচ্ছে এই যে এটা, যেমন একটা ভ্যালু চেঞ্জের সাথে এটা অনেক তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, এটা অনেক তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, বা স্টেবল কোনটা থাকছে, সব থেকে বেশি স্টেবল এটা থাকছে, ঠিক আছে। এম এ আর আর সব থেকে বেশি স্টেবল স্টেবল থাকছে, মানে এম এ আর আর চেঞ্জ হলে পরেও তোমার তেমন ভাবে আমার প্রজেক্টের প্রেজেন্ট ওর্থ চেঞ্জ হচ্ছে না। তো এই এমএআরটা চেঞ্জ আমরা করতে পারি, আনসার্টেন বেশি এফেক্ট করছে না। বাট ইনিশিয়াল কস্ট আর অ্যানুয়াল রেভিনিউ আমার ডামাডোল হয়ে যাচ্ছে প্যারামিটার চেঞ্জের জন্য। নেক্সট হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস। ব্রেক ইভেন অ্যানালাইসিস কি বলে? ব্রেক ইভেন অ্যানালাইসিস বলে সিম্পলি ব্রেক পয়েন্ট নিয়ে আলোচনা করো। কোন ব্রেক পয়েন্ট? এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে আমার নেট নেট প্রেজেন্ট ওর্থ ইকুয়াল টু জিরো ছিল, মানে আমার রেভিনিউ আর কস্ট ইকুয়াল হয়ে গেছিল, এমন একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টে দ্য ভ্যালু অফ দ্য স্পেসিফিক প্যারামিটার ডিসিশন, যে অ্যাকসেপ্ট অর রিজেক্ট, আমরা সেই পয়েন্টে আলোচনা করব। যে আমাদের এই যে পয়েন্ট যেখানে নেট নেট আমার নেট প্রেজেন্ট ওর জিরো, সেই পয়েন্টে আমার বেনিফিট কস্ট রেশিও এক আছে কিনা, তারপরে আমার আয়ের আর হচ্ছে এমআরআর এর সাথে ইকুয়াল হচ্ছে কিনা, এই যদি কন্ডিশন যদি মেট করে তাহলে অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো। এটাকে বলে ব্রেক ইভেন অ্যানালাইসিস, আমরা ব্রেক পয়েন্ট আলোচনা করবো, ঠিক আছে। তো এবার কস্ট ভলিউম ব্রেক পয়েন্ট অ্যানালাইসিস ও কস্ট ভলিউমের রেসপেক্টিভ ব্রেক পয়েন্ট অ্যানালাইসিস। যেমন টোটাল কস্ট আমরা জানি কি, টোটাল কস্ট সবসময় ফিক্সড কস্ট প্লাস হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট। টোটাল রেভিনিউ কত হয়? টোটাল রেভিনিউ হচ্ছে আমাদের এসপি প্লাস কিউ। তাহলে এবার টোটাল টোটাল ব্রেক পয়েন্ট কি বলছে? এই টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু আমার টোটাল কস্ট, তাহলে এইটি এফসি প্লাস ভিসি ইন্টু কিউ উইল বি ইকুয়াল টু এসপি ইন্টু কিউ। তাহলে সিম্পলি আমরা কি পাবো এখানে? কিউ বিই, দ্যাট উইল বি আওয়ার এফসি বাই এসপি বাই ভিসি, দ্যাট ইজ ফিক্সড কস্ট বাই হচ্ছে এসপি বাই মাইনাস ভিসি হচ্ছে দ্যাট ইজ আওয়ার মার্জিন ইউনিট, মানে কন্ট্রিবিউশন মার্জিন, এটা বলে কন্ট্রিবিউশন মার্জিন, এসপি মাইনাস ভিসি, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, দ্যাট ইজ আওয়ার কিউবিই, আর হলো কস্ট ভলিউম ব্রেকডাউন অ্যানালাইসিস এর প্যারামিটার। এখানে এফসি হলো ফিক্সড কস্ট, ভিসি হলো ভেরিয়েবল কস্ট, আর এসপি হলো আমাদের সেলিং প্রাইস, যে প্রাইস আমি সেল করছি, ঠিক আছে। তো এখানে একটা অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে ব্রেক ইভেন অ্যানালাইসিস। একটা আমরা দেখি, যে ফ্যাক্টরি হ্যাজ এ ফিক্সড কস্ট অফ 30, ফিক্সড ফ্যাক্টরি কস্ট কত বলছে? ফিক্সড কস্ট 30,000, ভেরিয়েবল কস্ট কত হচ্ছে 60 পার ইউনিট, প্রত্যেক ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে 60 পার ইউনিট, এন্ড সেলিং প্রাইস আমরা রাখছি 100 পার ইউনিট। তাহলে আমার এই কস্ট ভলিউম অ্যানালাইসিস করতে ব্রেক ইভেন চার্টে কি আসবে? তো ব্রেক ইভেন কিউ যেটা আছে, ব্রেক ইভেন আসবে হচ্ছে আমার এই ফিক্সড কস্ট বাই হচ্ছে 100 মাইনাস 60, তাহলে হবে 30,000 বাই 40, দ্যাট ইজ 750 পার ইউনিট। তো 750 পার ইউনিট আমাদের ব্রেক ইভেন কোয়ান্টিটি আমাদের পড়বে, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের, এখন এই যে এটা 750 পড়লো, তাহলে এখন কি বলতে হবে? এই যে 750 আমাদের কিউ বললো, ঠিক আছে, এটা আমাদের ফ্যাক্টরি মাস্ট প্রডিউস অর সেল মোর দেন 750 ইউনিট। 750 ইউনিটের উপরে আমাকে সেল করতেই হবে, কারণ এটা আমাদের ব্রেক পয়েন্ট। এর নিচে করলে আমাদের লস হয়ে যাবে। তো 750 যদি সেল করি তাহলে আমাদের কোনো রকম প্রফিট হবে না, বাট এর থেকে উপরে যদি আমরা পান করি তাহলে আমাদের প্রফিট হবে। তো 750 নিচে যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের লস হবে। 750 আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, সেক্ষেত্রে কোনো প্রফিট হবে না। 750 উপরে করলেই আমাদের প্রফিটটা হবে, রিটার্নটা বাড়বে, ঠিক আছে।
এবার এখানে ব্রেক ইভেন ইন হচ্ছে নেট ফিজিক্যাল ওর্থ বা ইন্টারেস্ট রেট। এটা আমরা অলরেডি দেখছি আমরা, যে ইন্টারেস্ট রেট অ্যাট হুইচ দ্য এনপিডব্লিউ চেঞ্জেস ফ্রম পজিটিভ টু নেগেটিভ ইজ হচ্ছে আইআরআর ইটসেলফ। এই ক্ষেত্রে আইআরআর ইটসেলফ হয়, এন্ড দিস ইজ ব্রেকডাউন এমএআরআর। তো এই আইআরআরটাকে আমরা ব্রেকডাউন এমএআরআর বলি। ঠিক আছে, যেমন অ্যাকচুয়াল এমএআরআর লেস দেন ইকুয়াল টু আইআরআর যদি হয়, সেক্ষেত্রে এমপিডব্লিউ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে প্রফিটেবল ইনকাম হচ্ছে। আর এমআরআর যদি আমার আইআরআর এর সাথে ইকুয়াল হয়, সেক্ষেত্রে আমার এনপিডব্লিউ 0 হবে, আর সেটা আমার ব্রেক ইভেন পয়েন্ট হবে। এন্ড এমএআরআর যদি আমার আইআরআর থেকে বেশি হয়, সেক্ষেত্রে সেটা আনপ্রফিটেবল ইনকাম আমাদের হবে। ব্যাস। এবার আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ আওয়ার ইকোনমিক অ্যানালাইসিস ইন পাবলিক সেক্টর। যেটা আমি আগেও বলছিলাম যে আমাদের বেনিফিট কস্ট রেশিও যেটা আছে, সেটা আমাদের পাবলিক সেক্টরে করা হয়। তো পাবলিক সেক্টরে আমাদের কি হয়, আমরা প্রফিট জিনিসটাকে দেখি না। প্রফিট নট ম্যাক্সিমাম, প্রফিট ম্যাক্সিমাইজেশন এই পয়েন্টটাকে ইগনোরই করে দেওয়া হয়। এটা আমার দরকার নেই, কারণ এখানে আমাদের পাবলিক ওয়েলফেয়ারটাকে ভাবা হয়। তো পাবলিক ওয়েলফেয়ার নিয়ে যখন ভাবা হয়, এই ক্ষেত্রে আমাদের কস্ট বেনিফিট রেশিও যেটা আছে সেটা দেখা হয়, বেনিফিটটাকে দেখা হয়। ঠিক আছে, তো পাবলিক সেক্টর আর পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরের মধ্যে পার্থক্য এটাই, প্রাইভেট সেক্টরে প্রফিট যেন ভালো হয় সেটাকে সবসময় মেইন অবজেক্টিভ থাকে আমাদের, বাট পাবলিক সেক্টরে আমাদের পাবলিক ওয়েলফেয়ার মেইন অবজেক্টিভ আমাদের রাখা থাকে। অ্যান্ড প্রাইভেট সেক্টরে আমাদের প্রাইভেট যেটা ক্যাপিটাল আছে, প্রাইভেট যেটা লোন নিচ্ছে, সেটাই আমাদের ফান্ডিং সোর্স থাকে। আর পাবলিক সেক্টরে আমাদের ফান্ডিং সোর্স হচ্ছে পাবলিকের ট্যাক্স, গভর্নমেন্টের বন্ডস, এইসব আর কি। প্রাইভেট সেক্টরে আমরা এমএআরআর ক্যালকুলেট করি, সেটা হচ্ছে মার্কেট বেসড হয়। আর পাবলিক সেক্টরে আমরা ডিসকাউন্ট রেট ক্যালকুলেট করি, কতটা ডিসকাউন্ট দেওয়া সম্ভব সেটা আমরা সোশ্যাল ডিসকাউন্ট আমরা ক্যালকুলেট করি। প্রাইভেট সেক্টরে আমরা রেভিনিউ আর প্রফিট যেমনি আমরা বেনিফিট আমাদের হয়, বাট ইন কেস অফ পাবলিক সেক্টর আমাদের সোশ্যাল বেনিফিটকে দেখা হয় রাদার দেন রেভিনিউ বেনিফিট। রেভিনিউ মেইন আমাদের কনসার্ন থাকে না, আমাদের সোশ্যাল বেনিফিট আমাদের কনসার্ন থাকে, যে কত লোক এখানে বেনিফিট হচ্ছে আমাদের এই প্রজেক্ট থেকে। তারপর অ্যানালাইসিস মেথড, এই ক্ষেত্রে কোন অ্যানালাইসিস মেথড আমরা করবো? প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে আমরা ফিজিক্যাল ওর্থ, তারপর হচ্ছে রিটার্ন রেট, এইসব আলোচনা করতে পারি, অ্যানুয়াল ওর্থ নিয়ে ভাবতে পারি। বাট ইন কেস অফ পাবলিক সেক্টর আমাদের বেনিফিট কস্ট রেশিও যেটা আছে প্রাইমারি, সেটা ইউজ করে, কারণ সেখানে আমাদের বেনিফিটটা কনসিডারেশনে আছে। নেক্সট হলো টাইম হরাইজন, যেটা নিয়ে প্রাইভেট সেক্টরে সব কাজ শর্ট পিরিয়ডের মধ্যে করা হয়, বাট পাবলিক সেক্টরে লং টার্মের জন্য ভাবা হয়। এটাই গেল। নেক্সট হচ্ছে আমাদের কোয়ালিফাইং এন্ড হচ্ছে ভ্যালুইং বেনিফিটস ইন হচ্ছে পাবলিক সেক্টর। তো কি বেনিফিট হয়, এটা আমরা অলরেডি দেখেছি ইউনিট চ্যাপ্টার নাম্বার 1-এই, যে ডাইরেক্ট বেনিফিট একটা হয়, ইনডাইরেক্ট বেনিফিট হয়, আর একটা আমাদের সিম্পলি ইম্পিরিক্যাল বেনিফিট হয়। ঠিক আছে, ইম্পিরিক্যাল বেনিফিট যেটা আমাদের ডাইরেক্টলি ইম্প্যাক্ট করতেছে না, কিন্তু তাও ওটা যেমন ইমপ্রুভিং কোয়ালিটি অফ লাইফ। ঠিক আছে, কোনো কালচারাল হেরিটেজে ইনভলভ করা, ইনভেস্ট করা, কালচারাল হেরিটেজ যদি ইনভলভ করি, তাহলে লোকজনের একটা ইন্টিগ্রিটি বাড়বে, লাইফ বাড়বে, কোয়ালিটি অফ লাইফ বাড়বে, সেরকম আর কি। তিন রকম হয়। এটা আমার এখানে একটু মিস হয়ে গেছে, বাট ওটা আছে, ওটা আমার ইউনিট নাম্বার চ্যাপ্টার নাম্বার 1-এ আমরা ডিসকাস করেছিলাম। ঠিক আছে, এবার কোয়ালিফাইং ইন্টিগ্রেবল বেনিফিটস। এবার টেকনিক্স ফর কোয়ালিফাইং এটা আসে গেলে ইন্টেনজিবল বেনিফিটস মানে যে মার্কেট প্রাইসিং, উইলিং টু পে, শ্যাডো প্রাইসিং, তারপর ট্রাভেল কস্ট মেথড, ঠিক আছে, কস্ট ইনডিস মেথড, স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু, এইসব আর কি। এটা তো পড়বে, খুবই থিওরিটিক্যাল জিনিস। নেক্সট হলো ড্রব্যাক অফ পাবলিক সেক্টর প্রজেক্টস। পাবলিক সেক্টর প্রজেক্টের সমস্যা আছে কিছু কি, এই ক্ষেত্রে আমরা নট ইনক্লুডেড ইন কস্ট। কি কস্টে কি করা ইনক্লুড করা হয় না, নেগেটিভ কনসিকুয়েন্সেস বোর্ন বাই দ্য পাবলিক অ্যাজ আ রেজাল্ট। ধরো যে জেনারেল পাবলিক আছে, যারা এই প্রজেক্টটা ইউজ করবে, তারা এই প্রজেক্টের মধ্যে কোনো ক্ষতি করে দিল কেন, যে একটা পাবলিক এসে যেমন হচ্ছে বিমল খেয়ে ঠুকে দিল, লেগে এটা ডেমোগ্রাফি খারাপ হয়ে গেল, আস্তে বিমল থুকতে আগে দেখা গেলো পিলারে জং ধরে গেছে। তো এটা কি আলটিমেটলি কি হবে, ড্যামেজ হয়ে গেল জিনিসটা। তো এই যে ড্যামেজটা, সেটা কিন্তু আমরা কোনোদিন প্রজেক্টে কনসিডার করি না, পাবলিকালি যে ড্যামেজটা করা হচ্ছে এটা কনসিডার করা হয় না। তো এটা কিন্তু একটা ড্রব্যাক। ঠিক আছে, তো মডিফাইড বিসিআর উইথ দিস বেনিফিটস। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা বেনিফিট টু কস্ট রেশিও ইউজ করব, বাট এই ক্ষেত্রে আমরা বেনিফিট যেটা আছে সেটাকেও আমরা এখানে এন্ট্রি করাবো, দ্যাট ইজ বি মাইনাস ডি বাই সি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা জেনারেলি ক্যালকুলেট করবো। তো বেনিফিট কেমন আছে, যেমন ড্যাম ফ্লাড দ্য এগ্রিকালচারাল ল্যান্ড, লস অফ ফার্মিং ইনকাম। একটা ড্যাম যদি বানায় দেয়, ড্যাম বানানোর ফলে কি হবে, পেছনে যে ড্যাম যে বানানো, যে জলটা আটকালো, সেই জলটা রাইজ করবে, রাইজ করার জন্য কি আশেপাশে যে এগ্রিকালচারাল ল্যান্ড আছে সেখানে জল ভর্তি হয়ে যেতে পারে, তো সেটা একটা লস হতে পারে। হাইওয়ে যখন আমি বানাবো, হাইওয়ে বানালে পরে কি হবে, আমার যে রেসিডেন্সিয়াল এরিয়া সেগুলো আমার আস্তে আস্তে কমে যাবে, কারণ হাইওয়ে বানাই দিচ্ছি আমি। যা তারপরে ডিফরেস্টেশন করে কি হবে, বায়োডাইভার্সিটি ধ্বংস হবে। এগুলা কিন্তু আমাদের ডিসবেনিফিটস একদম। তো এই ক্ষেত্রে বি মাইনাস ডি বাই সি এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এবার এবার যদি আমরা এখানে কনসিডারেশনে ইস্যু আনি, লাইক
এই সাথে আমরা ডিসবেনিফিটস এর সাথে সাথে আমাদের মেইনটেনেন্স খরচা যেগুলো আছে সেগুলো যদি অ্যাড করাই, ঠিক আছে, সেগুলো তাহলে তাহলে কি হবে, তাহলে তাহলে বি মাইনাস ডি মাইনাস ও অ্যান্ড এম বাই আই হবে, সিম্পলি এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। এবার এখানে একটা পাবলিক সেক্টরের বিসিআর এর একটা প্রবলেম দেওয়া আছে, খুবই ইজি প্রবলেম, তোমরা একটু দেখবে, বেশি এখানে ভাবার দরকার নেই। তো এইখানেই আমাদের চ্যাপ্টার নাম্বার 4 কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট আমরা মডিউল নাম্বার 2 দিকে যাব, মডিউল নাম্বার 2 যেখানে আমরা স্টার্ট করব আমাদের ইনফ্লেশন, প্রেজেন্ট ওর অ্যানালাইসিস সম্পর্কে আমরা ডিটেলে জানবো, আর হলো আনসার্টেনিটি সম্পর্কে আমরা জানবো। আনসার্টেনিটি মানে অনিশ্চয়তা, এটা মডিউল নাম্বার 3 তে 3টা চ্যাপ্টার রয়েছে। দেখা হচ্ছে তোমার নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।